প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়ন থেকে জৈব যৌগের গাঠনিক সমতা সম্পর্কে আলোচনা করব। তো তোমরা নিশ্চয়ই জানো যে জৈব যৌগের সংখ্যা অজৈব যৌগের চেয়ে অনেক বেশি। যেখানে অজৈব যৌগের সংখ্যা মাত্র 1,00,000, সেখানে জৈব যৌগের সংখ্যা 80 লক্ষেরও বেশি। তো জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণে যে দুইটা কারণ দায়ী, তার মধ্যে একটা হচ্ছে সমানতা আর একটা হচ্ছে ক্যাটায়নেশন ধর্ম কার্বনের। তো কার্বনের ক্যাটায়নেশন ধর্ম হচ্ছে যে কার্বন পরমাণুর নিজেদের মধ্যে ছোট বড় বিভিন্ন আকার আকৃতির শিকল বা বলয় গঠন করার যে ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে কার্বনের ক্যাটায়নেশন ধর্ম। আর যে কারণে জৈব যৌগের সংখ্যা সর্বাধিক বা এতগুলো, তার কারণ হচ্ছে যে জৈব যৌগের মধ্যে সমানতার উদ্ভব হয়। তো আজকে আমরা সেই জৈব যৌগের গাঠনিক সমতা সম্পর্কে আলোচনা করব। তো দেখো, সমানতা কাকে বলে? বলা হচ্ছে যেসব যৌগের আণবিক সংকেত এক ও অভিন্ন, কিন্তু গাঠনিক সংকেত এবং অনুস্থ পরমাণুসমূহের ত্রিমাত্রিক স্থানিক বিন্যাস ভিন্ন হওয়ার কারণে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়, সেগুলোকে পরস্পর সমাণু বলে। এবং এই যে গাঠনিক বা গঠন ভিন্ন হওয়ার কারণে যে ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য হচ্ছে, এই ধর্মটাকে মূলত বলা হচ্ছে সমানতা। তোমরা অনেকে সমানতার সংজ্ঞা দিতে গিয়ে সমাণুর সংজ্ঞাটা দিয়ে ফেলো। সমাণু হচ্ছে যে যখন গঠনগুলো ভিন্ন হয়, ভিন্ন হওয়ার কারণে যখন ভৌত এবং রাসায়নিক ধর্মগুলোর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়, তখন এই ঘটনাটা কি, এই গঠন ভিন্ন হওয়ার কারণে ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য হওয়াটাকেই মূলত বলা হচ্ছে সমানতা। দেখো, যেমন মনে করা যাক যে একটা যৌগের আণবিক সংকেত হচ্ছে এরকম C3H6O। এখন এই আণবিক সংকেত বিশিষ্ট দুইটা যৌগ যদি আমরা উল্লেখ করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। একটা হচ্ছে CH3CH2CHO, আর একটা হচ্ছে CH3COCH3। অর্থাৎ একটা হচ্ছে প্রোপানল আর একটা হচ্ছে প্রোপানন। আমরা যদি হিসেব করে দেখি তাহলে দেখতে পারবো যে এই যৌগ দুইটাতে কার্বন সংখ্যা একই। এখানে আছে 1 2 3টা কার্বন, এখানেও 1 2 3টা কার্বন। এখানে হাইড্রোজেন আছে 3 2 5 আর 1 6টা। এখানে হাইড্রোজেন আছে 3 আর 3 এ 6টা। এখানে অক্সিজেন আছে একটা, এখানে অক্সিজেন আছে একটা। তাহলে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে এই যৌগ দুইটার আণবিক সংকেত কিন্তু একই হচ্ছে C3H6O, কিন্তু এদের গাঠনিক সংকেত ভিন্ন হচ্ছে। গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে দেখো এদের কতগুলো ধর্মের পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। যেমন মনে করি, যদি আমরা স্ফুটনাঙ্ক বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোপানলের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের মানটা হচ্ছে 49 ডিগ্রি সেলসিয়াস, অথচ প্রোপাননের ক্ষেত্রে এই মান হচ্ছে 56 ডিগ্রি সেলসিয়াস। প্রায় 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি লাগে। তাহলে একটা বিষয় দেখা যাচ্ছে যে এদের এই যৌগ দুটির আণবিক সংকেত একই, কিন্তু এদের গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে এদের স্ফুটনাঙ্কের মান কিন্তু ভিন্ন হয়ে গেল। আবার দেখো, এই যৌগ দুইটার মধ্যে প্রোপানল, এই যৌগটা টলেট বিকারক এবং ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয়, কিন্তু প্রোপানন, এই যৌগটা কিন্তু টলেন বিকারক কিংবা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয় না। তার মানে হচ্ছে যে এই প্রোপানল যেরকম বিজারণ ধর্ম প্রদর্শন করে, প্রোপানন সেরকম বিজারণ ধর্ম প্রদর্শন করে না। আমরা যখন অ্যালডিহাইড কেটনের রাসায়নিক বিক্রিয়াগুলো পড়বো তখন আমরা এই বিষয়ের সম্বন্ধে আরো বিস্তারিত দেখব। তাহলে একটা বিষয় দেখা যাচ্ছে যে প্রোপানল টলেন বিকারক এবং ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দিচ্ছে, কিন্তু প্রোপানন বিক্রিয়া দিচ্ছে না, অথচ তাদের আণবিক সংকেত কিন্তু একই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আবার যদি আমরা হ্যালোফর্ম বিক্রিয়ার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে প্রোপানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না, অথচ প্রোপানন কিন্তু ঠিকই হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। তার মানে হচ্ছে যে এই গঠন ভিন্ন হওয়ার কারণে একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগের যখন ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য পরিলক্ষিত হয়, তখন এই যৌগ দুইটাকে পরস্পরের সমাণু বলা হয়। আর এই যে এই গঠন ভিন্ন হওয়ার কারণে এদের যে ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হলো, এই ঘটনাটাকে বা এই ধর্মটাকে, অর্থাৎ এই বৈশিষ্ট্যটাকেই মূলত বলা হচ্ছে তাদের সমানতা। তার মানে হচ্ছে যে প্রোপানল এবং প্রোপানন এই দুইটা পরস্পর সমাণু, এবং এদের এই গঠন ভিন্ন হওয়ার কারণে
এদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হওয়াটাকেই মূলত বলা হচ্ছে সমানতা। তো আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে এখানে, সেটা হচ্ছে যে একটা চার্ট দেখো, এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা বিষয়টা দেখতে পারবো যে প্রত্যেকটা সাধারণ সংকেত কতগুলো যৌগ শ্রেণী নির্দেশ করে। এখন কোন সাধারণ সংকেত কোন যৌগ শ্রেণীকে নির্দেশ করে সেটা আমাদের মনে রাখতে হবে। এটি যদি আমরা মনে না রাখি তাহলে কিন্তু আমরা কোন আণবিক সংকেত থেকে কয়টা সমাণু সৃষ্টি হবে সেটা, বা কয়টা সমাণু সৃষ্টি হবে এবং কোন কোন সমাণুগুলো সৃষ্টি হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। তো এই জন্য আমাদেরকে কিছু সাধারণ সংকেতের পাশাপাশি কোন কোন যৌগ শ্রেণী হতে পারে সেটা মনে রাখতে হবে। যেমনটা দেখো আমি এখানে একটু খুব টেকনিক্যালি বিষয়টা উপস্থাপন করেছি, সেটা হচ্ছে এরকম। যখন সাধারণ সংকেতটা হয় CnH2n+2, তখন যৌগ শ্রেণী হয় অ্যালকেন। অর্থাৎ কোনো সাধারণ সংকেত যদি আমাদের কোনো আণবিক সংকেত যদি আমাদের এই সাধারণ সংকেতের সাথে যদি ম্যাচ করে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই আণবিক সংকেত থেকে যে যৌগগুলো উৎপন্ন হবে সেই যৌগগুলো সবগুলোই হবে অ্যালকেন। আবার যদি CnH2n+2O এরকম যদি হয়, তাহলে যে যৌগ শ্রেণী হবে সেটা হচ্ছে অ্যালকোহল এবং ইথার। তাহলে অ্যালকেন, অ্যালকোহল এবং ইথার দুইটার ক্ষেত্রে সাধারণ সংকেতটা একই রকম, শুধু অ্যালকোহল এবং ইথারের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে এখানে CnH2n+2 একটা ও আছে। অ্যালকোহল ইথারের ক্ষেত্রে ও তো থাকবেই, কারণ ওএস না হলে তো অ্যালকোহল হবে না। তাই এই সাধারণ সংকেতটা আমরা খুব সহজে মনে রাখতে পারি যে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, আর অ্যালকোহল অথবা ইথারের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2O। অর্থাৎ যদি কোনো আণবিক সংকেত দেয়া থাকে, দিয়ে যদি বলে যে এই আণবিক সংকেত বিশিষ্ট যৌগগুলো কি কি হতে পারে, তাহলে আমরা এই চারটা মনে রাখতে যদি পারি তাহলে আমরা কি কি যৌগগুলো হতে পারে, অ্যালকেন হবে, অ্যালকোহল হবে, ইথার হবে, অ্যালডিহাইড হবে নাকি কিটোন হবে, সেটা আমরা বুঝতে পারবো। পাশাপাশি সমাণুগুলো কি কি হবে বা কয়টি সমাণু হবে সেটাও আমরা হিসেব করতে পারবো। এই জন্য এই চারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যদি আমরা দ্বিতীয়টা দেখি তাহলে দেখবো CnH2n। এইটা হচ্ছে মূলত অ্যালকিন এবং সাইক্লো অ্যালকেন, এই দুইটার আণবিক সাধারণ সংকেত। যেমন মনে করো যদি বলে যে C2H4, তাহলে আমরা বুঝতে পারি এটা হচ্ছে ইথিন, অথবা তোমার দুইটা হলে তো সাইক্লো অ্যালকেন হবে না, কারণ দুইটা দিয়ে চক্র গঠন হয় না, চক্র গঠন করতে গেলে কমপক্ষে তিনটার প্রয়োজন হয়। তাহলে যদি এরকম হতো C3H6, তাহলে আমরা বলতে পারতাম যে এটা হয়তো প্রোপিন অথবা সাইক্লোপ্রোপেন। একইভাবে যদি CnH2n এবং O থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যেটা হয় অ্যালডিহাইড হবে, নতুবা কিটোন হবে, নতুবা অসম্পৃক্ত অ্যালকোহল হতে পারে, নতুবা অসম্পৃক্ত ইথার হতে পারে, অথবা ইপক্সাইড হতে পারে। আমিও সেগুলো তোমাদের সাথে ডিটেলস আলোচনা করব, বিস্তারিত উদাহরণ আছে। তাহলে CnH2nO এই আণবিক সংকেতটা থেকে আমরা 5 রকমের যৌগ পেতে পারি। একটা হচ্ছে অ্যালডিহাইড জাতীয় যৌগ পেতে পারি, কিটোন জাতীয় যৌগ পেতে পারি, অসম্পৃক্ত অ্যালকোহল পেতে পারি, অসম্পৃক্ত ইথার পেতে পারি, ইপক্সাইড পেতে পারি। এখানে একটা কথা বলে রাখি, অসম্পৃক্ত অ্যালকোহল বলতে আসলে কোন জাতীয় অ্যালকোহলকে বোঝাচ্ছে? এখানে তো অ্যালকোহল ছিল। অসম্পৃক্ত অ্যালকোহল বলতে বোঝাচ্ছে যে সকল অ্যালকোহলের মধ্যে এক বা একাধিক দ্বিবন্ধন থাকে, সেগুলোকে মূলত বলা হচ্ছে, দ্বিবন্ধন বলতে পাই বন্ধন থাকে, সেগুলোকে বলা হচ্ছে অসম্পৃক্ত অ্যালকোহল। তো মূলত এই সংকেত বিশিষ্ট যদি অসম্পৃক্ত অ্যালকোহল হয় তাহলে একটা পাই বন্ধন থাকবে, তথা একটা দ্বিবন্ধন থাকবে। অ্যালকোহলের মধ্যে একটা দ্বিবন্ধন থাকলে তখন কিন্তু তার সাধারণ সংকেতটা এরকম হবে। তাছাড়া কিন্তু অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে এরকম, এই বিষয়টা মনে রাখতে হবে। ইথারের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। অসম্পৃক্ত ইথার বলতে ইথারই হবে, তবে ওই ইথারের মধ্যে যদি কোথাও একটা দ্বিবন্ধন থাকে তখন সেটাকে অসম্পৃক্ত ইথার বলা হবে। আর ইপক্সাইড হচ্ছে একটা চাক্রিক ইথার, সেটাও আমরা দেখব। আর যদি সাধারণ সংকেত CnH2n-2 হয় তাহলে সেটা অ্যালকাইন হতে পারে, অথবা সাইক্লো অ্যালকিন হতে পারে, অথবা ডাইইন হতে পারে। ডাইইন বলতে মূলত যদি কোনো যৌগে দুইটা দ্বিবন্ধন থাকে তখন সেকে ডাইইন বলে। আর CnH2n+3n এটা থাকলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা অবশ্যই একটা এমিন হবে, কারণ এমিন লেখার সময় NH2 হবে। আমরা গতদিন যখন নামকরণ পড়েছিলাম তখন কিন্তু আমরা এমিন এবং ইথারের নামকরণ পড়ি নাই। আমরা এমিন এবং ইথারের নামকরণ সংশ্লিষ্ট অধ্যায়ে সংশ্লিষ্ট টপিকটা যখন পড়ব তখন আমরা সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো এই চারটা খুবই গুরুত্বপূর্ণ। এই চারটা মনে রাখলে একটা আণবিক সংকেত থেকে সর্বপ্রথম যে উপকারটা হবে সেটা হচ্ছে যে আমরা অনুমান করতে পারবো
যে ওই আণবিক সংকেত থেকে কোন কোন জাতীয় যৌগগুলো হতে পারে, তারপর সেই যৌগগুলো কি কি হবে সেটা পরের হিসেব তো আছেই। আচ্ছা, তো এখন দেখো সমানতার প্রকারভেদ। সমানতাগুলোকে আমরা প্রথম অবস্থায় দুই ভাগে ভাগ করে নিতে পারি, একটা হচ্ছে গাঠনিক সমানতা আর একটা হচ্ছে স্টিরিও সমানতা। তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি গাঠনিক সমানতা আজকে আলোচনা করব, আজকে স্টিরিও সমানতা আলোচনা করব না, কারণ স্টিরিও সমানতা এবং গাঠনিক সমানতা একসাথে আলোচনা করা সম্ভব হবে না, অনেক বড় একটা টপিক হয়ে যাবে। তো গাঠনিক সমানতা আবার 5 রকমের হতে পারে, সেটা হচ্ছে এরকম: চেইন সমানতা বা শিকল সমানতা হতে পারে, কার্যকরীমূলক সমানতা হতে পারে, অবস্থান সমানতা হতে পারে, মেটামারিজম হতে পারে, আর টটোমারিজম হতে পারে। এখন আমরা একটু দেখি যে এই সমানতাগুলো কি। যেমন চেইন সমানতা বা শাখা সমানতা, এটা নাম থেকে বোঝা যাচ্ছে যে। আর স্টিরিও সমানতাগুলো দুই রকম হতে পারে, হচ্ছে জ্যামিতিক সমানতা এবং আলোক সক্রিয় সমানতা। আচ্ছা, তো গাঠনিক সমানতার কথা যদি আমরা চেইন সমানতার যদি কথা বলি, গাঠনিক সমানতার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এদের আণবিক সংকেত একই, কিন্তু এদের গঠনটা ভিন্ন হওয়ার কারণে এই সমানতার সৃষ্টি হয়, এই জন্য গাঠনিক সমানতা বলা হচ্ছে। তো এই গাঠনিক সমানতার যে 5টা আছে তার মধ্যে চেইন সমানতার যদি সংজ্ঞাটা বলি তাহলে এভাবে বলা যায় যে যেসব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতে কার্বন শিকলের গঠনের পার্থক্য আছে, অর্থাৎ কোথাও শাখা আছে কোথাও শাখা নেই, কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা বা অন্য সবকিছু একই থাকবে, কিন্তু যখন তাদের শাখাগত যখন পার্থক্য থাকবে, কোথাও শিকল থাকবে কোথাও শিকল থাকবে না, কোথাও বড় শিকল থাকবে কোথাও ছোট শিকল থাকবে ইত্যাদির কারণে যে পার্থক্যের সৃষ্টি হবে, তখন ওই যৌগগুলোকে মূলত শিকল সমাণু বলা হবে, এবং শিকল সমানুতার কারণে যে ধর্মের যে ভিন্নতা পরিলক্ষিত হবে সেইটাকে মূলত বলা হবে শিকল সমানুতা। তো যেমনটা দেখো এখানে একটা উদাহরণ যদি আমি আলোচনা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, নাম হচ্ছে তার পেন্টেন। এখন এই যে এটি যে পেন্টেন হচ্ছে, প্রথমটা হচ্ছে সরল শিকল বিশিষ্ট, অর্থাৎ এখানে কোনো শাখা নাই। দ্বিতীয় যৌগটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কার্বন আছে 1 2 3 4 5, 5টা কার্বন, 3 আর একে 4টা হাইড্রোজেন, 5 6 3 হচ্ছে 9 আর 3 হচ্ছে 12, মোট 12টা হাইড্রোজেন এবং হচ্ছে 5টা কার্বন। উপরের যৌগটাতেও কিন্তু যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে 5টা কার্বন আর 3 2 5 2 7 আর 2 হচ্ছে 9 আর 3 12, 12টা হাইড্রোজেন। তার মানে দেখা যাচ্ছে যে 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার এই তিনটা যৌগেই কিন্তু 5টা করে কার্বন আছে এবং 12টা হাইড্রোজেন আছে, কিন্তু এখানে যে পার্থক্যটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রথম যৌগটাতে কোনো শাখা নাই, দ্বিতীয় যৌগটাতে দেখা যাচ্ছে একটা শাখা, আবার তৃতীয় যৌগটাতে দেখা যাচ্ছে যে 2টা শাখা। তাহলে এই যে শাখাগত কারণেই কিন্তু এই যৌগগুলো কিন্তু পরস্পর থেকে কিন্তু ভিন্ন। এটার নাম যেমন হচ্ছে 2 মিথাইল বিউটেন, আমরা এই দিক থেকে নাম্বারিং করলে এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, 2 নাম্বার কোন একটা মিথাইল মূলক আছে, তাহলে এটা এই দিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4, 4টা কার্বন হচ্ছে বিউট, যেহেতু কার্বন কার্বন এক বন্ধন তাই হচ্ছে এন বিউটেন, এটা হচ্ছে 2 মিথাইল বিউটেন। তাহলে দেখা যাচ্ছে যে এই পেন্টেন 2 মিথাইল বিউটেন এবং 2 2 ডাইমিথাইল প্রোপেন, এই যে কোনো একদিক থেকে নাম্বারিং করলে এটা 2 নম্বর কার্বন হবে, 2 নম্বর কার্বনে 2টা মিথাইল মূলক আছে তাই বলা হচ্ছে 2 2 ডাইমিথাইল প্রোপেন। এই যে 2 2 ডাইমিথাইল প্রোপেন, 2 মিথাইল বিউটেন এবং পেন্টেন, এগুলোকে কিন্তু এরা এই যৌগগুলোর আণবিক সংকেত, 3টা যৌগের আণবিক সংকেত একই কিন্তু এদের গাঠনিক সংকেত ভিন্ন, এবং গাঠনিক সংকেতের মধ্যে শুধু শাখাগত কিন্তু পার্থক্য আছে। প্রথম যৌগটাতে কোনো শাখা নেই, দ্বিতীয় যৌগটাতে আছে একটা শাখা, তৃতীয় যৌগতে আছে 2টা শাখা। এইরকম শাখাগত পার্থক্যের কারণে যে সমানতার উদ্ভব হয় সেটাকে মূলত বলা হচ্ছে চেইন সমানতা বা শাখা সমানতা। এগুলোর আরেকটা নাম আছে, যেমন এইটার নাম হচ্ছে এন পেন্টেন, নর্মাল পেন্টেন বা এন পেন্টেন, আর এইটা হচ্ছে নিওপেন্টেন। যদি সরি, এটা হচ্ছে আইসোপেন্টেন। যদি একদিকে শাখা থাকে, যে কোনো একটা কার্বনের যদি একটা শাখা থাকে তাহলে সেটা হচ্ছে তোমার নিও নিও যৌগ হয়, এটা হচ্ছে তোমার নিওপেন্টেন। এটা সাধারণ নাম অনুযায়ী কি এটা হচ্ছে নিওপেন্টেন, কিন্তু ইউপ্যাক নাম অনুযায়ী এটা হচ্ছে 2 মিথাইল বিউটেন। এটাকে বলা হচ্ছে তোমার আইসো আইসোপ্রোপেন, সরি আইসোপেন্টেন, এটা হচ্ছে আইসোপেন্টেন। সাধারণ নামকরণ অনুযায়ী এর নাম হচ্ছে আইসোপেন্টেন, কিন্তু ইউপ্যাক নাম অনুযায়ী এর নাম হচ্ছে 2 2 ডাইমিথাইল প্রোপেন। তো এইটা হচ্ছে শাখাগত কারণে পার্থক্য থাকার কারণে এই সমানতাগুলোর উদ্ভব হয়েছে বলে এগুলোকে বলা হচ্ছে চেইন সমানতা বা শাখা সমানতা। এখন দ্বিতীয় আরেকটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে কার্যকরীমূলক সমানতা। কার্যকরীমূলক সমানতা কাকে বলে? এই ক্ষেত্রে আণবিক সংকেত একই হবে, কিন্তু এদের যখন গাঠনিক সংকেত যখন লেখা হবে গাঠনিক সংকেতে কিন্তু কার্যকরী মূলকগুলো ভিন্ন হবে।
অর্থাৎ যেসব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতে কার্যকরী মূলকগুলো ভিন্নতার কারণে যে সমণু সৃষ্টি হয় সেগুলোকে পরস্পরের কার্যকরী মূলক সমণু বলে। এবং এই কার্যকরী মূলক সমণু আমরা দেখলাম যে এক একটা যৌগের ধর্ম এক এক রকম। যেমন প্রথমে যে যৌগটা আলোচনা করছিলাম প্রোপানল এবং প্রোপানন, এদের মধ্যে কিন্তু কার্যকরী সমণুতার পার্থক্য আছে, এদের আণবিক সংকেত একই ছিল। তো এখানে যেমনটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এখানে দেখব যে 1 2 3 3 কার্বন বিশিষ্ট হচ্ছে প্রোপানল, আর এই পরেরটা হচ্ছে প্রোপানন, এটাকে প্রোপানন 2 ও বলা যেতে পারে, তবে প্রোপানন হলে 2 বলার প্রয়োজন হয় না, কারণ প্রোপানন হলে সিও কে মাঝখানে থাকতেই হবে, তাছাড়া থাকার কোনো জায়গা নেই। আর আমি একটা বলছিলাম যে ইপক্সাইড হয়, এই যে এইটা কিন্তু একটা ইপক্সাইড যৌগ, এইটা হচ্ছে প্রোপিলিন অক্সাইড, এই যৌগটা হচ্ছে প্রোপিলিন অক্সাইড, বা এটাকে বলা হচ্ছে সাইক্লিক ইথার, চাক্রিক ইথার। তাহলে একটা বিষয় দেখা যাচ্ছে যে আমরা এর আগে যখন বলেছিলাম যে CnH2nO, এই সাধারণ সংখ্যা বিশিষ্ট যৌগগুলো হতে পারে অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, অসম্পৃক্ত অ্যালকোহল হতে পারে, অসম্পৃক্ত ইথার হতে পারে, এবং তোমার ইপক্সাইড হতে পারে। তো তার মধ্যে এখানে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে সংকেতটা হচ্ছে 3 কার্বন আর হচ্ছে 6টা হাইড্রোজেন একটা অক্সিজেন, মানে CnH2nO, n এর মান হচ্ছে 3, তাহলে হচ্ছে C3H6O, এই যৌগগুলো কিন্তু হচ্ছে এইরকম 3 রকমের হচ্ছে। আচ্ছা, তাহলে কার্যকরী মূলক সমতায় একটা বিষয় দেখা যাচ্ছে, এখানে কার্যকরী মূলকটা হচ্ছে CHO, মানে হচ্ছে এটা হচ্ছে অ্যালডিহাইড জাতীয় যৌগ, এখানে কার্যকরী মূলকটা হচ্ছে CO, মানে হচ্ছে কিটোন জাতীয় যৌগ, এখানে কার্যকরী মূলকটা হচ্ছে O, অর্থাৎ এটা ইথার জাতীয় যৌগ। তাহলে এদের আণবিক সংকেত একই কিন্তু এদের গাঠনিক সংকেতে দেখা যাচ্ছে যে একটা অ্যালডিহাইড, এটা একটা কিটোন, এটা একটা ইথার, অর্থাৎ এক এক কার্যকরী মূলককে ধারণ করছে, তাই এদেরকে বলা হচ্ছে কার্যকরী মূলক সমানতা। আচ্ছা, যদি আমরা অবস্থান সমানতার কথা বলি তাহলে দেখো বলা হচ্ছে যে যেসব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতে দ্বিবন্ধন, ত্রিবন্ধন, প্রতিস্থাপক বা কার্যকরী মূলক, কয়েকটা কথা আছে, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, প্রতিস্থাপক বা কার্যকরী মূলকের অবস্থান পার্থক্যের জন্য যে সমতার সৃষ্টি হয় সেগুলোকে পরস্পরের অবস্থান সমাণু বলে। এই সমাণুগুলোতে দ্বিবন্ধন, ত্রিবন্ধন, প্রতিস্থাপক বা কার্যকরী মূলকের অবস্থান ভিন্নতার কারণে যে ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় তাকে মূলত বলা হচ্ছে অবস্থান সমানতা। অর্থাৎ সোজা কথা হচ্ছে যে এখানে যে যৌগগুলো গঠিত হবে অবস্থান সমানতার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে দ্বিবন্ধন, ত্রিবন্ধনের অবস্থান অথবা শাখার অবস্থান অথবা কার্যকরী মূলকের অবস্থান ভিন্নতার কারণে যে যৌগগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হচ্ছে অবস্থান সমানতা। যেমনটা যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে দেখব এটা হচ্ছে বিউটানল 1 বা বিউটান 1 অল, এখানে 1 2 3 4 চারটা কার্বন আছে, 3 2 5 2 7 আর 2 হচ্ছে 9 আর 1 10টা হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন আছে, তার মানে এটা হচ্ছে CnH2n+2 ও এই জাতীয় যৌগ। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ওএইচটা কিন্তু আছে এই যৌগটাতে, প্রথম যৌগটাতে ওএইচটা আছে 1 নাম্বার কার্বনে, দ্বিতীয় যৌগে ওএইচটা আছে কিন্তু 2 নাম্বার কার্বনে। তাহলে এই যে 1 এবং 2 নম্বর যৌগ দুইটা আছে এই যৌগ দুইটার কিন্তু আণবিক সংকেত কিন্তু একই, সেটা হচ্ছে তোমার C4H10O, এখানেও কিন্তু 1 2 3 4 চারটা কার্বন, 3 2 5 6 আর 3 হচ্ছে 9 আর 1 10টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন। তাহলে উভয় যৌগের ক্ষেত্রে আণবিক সংকেত একই C4H10O, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যে কার্যকরী মূলক আছে, যেমন এখানে ওএইচটা যে কার্যকরী মূলক আছে এই ওএইচের অবস্থান কিন্তু ভিন্ন, এখানে ওএইচটা আছে 1 নম্বর কার্বনে, এখানে ওএইচটা আছে 2 নম্বর কার্বনে, তাই এই যৌগ দুইটাকে পরস্পরের অবস্থান সমাণু বলা হয়। পাশাপাশি যদি আমরা আরো দুইটা যৌগ দেখি, যেমন এটা হচ্ছে বিউটিন 1, 1 2 3 4 চারটা কার্বন, 2 3 2 5 3 হচ্ছে 8টা হাইড্রোজেন, চারটা কার্বন 8টা হাইড্রোজেন, নিচের যৌগটাতে কিন্তু 4টা কার্বন এবং 8টা হাইড্রোজেন আছে, কিন্তু প্রথম যৌগটার ক্ষেত্রে দ্বিবন্ধনটা আছে প্রথম কার্বনে আর দ্বিতীয় যৌগটাতে দ্বিবন্ধনটা আছে 2 নম্বর কার্বনে, তাই এটা নাম হচ্ছে বিউট 1n, এটা নাম হচ্ছে বিউট 2n। তাহলে এই যৌগ দুইটা 3 এবং 4 পরস্পরের কিন্তু অবস্থান সমাণু। অনেক সময় যেটা মনে হতে পারে যে অবস্থান সমাণু এবং কার্যকরীমূলক সমাণুর মধ্যে লিখতে তোমাদের অনেক সমস্যা হয়, অনেক সময় তোমার এই অবস্থান সমাণু হবে না কার্যকরীমূলক সমাণু হবে সেটা তোমরা বুঝতে পারো না। তো এই বিষয়টা পরিষ্কার করার জন্য একটা কথা বলে দিই, ছোট্ট একটা ট্রিক্স, সেটা হচ্ছে যে কার্যকরী মূলকগুলোতে প্রত্যেকটা যৌগে কার্যকরী মূলকগুলো ভিন্ন ভিন্ন হবে, যেমন এখানে CHO, এখানে CO, এখানে O, তার মানে এদের প্রত্যেকটা ক্ষেত্রে কার্যকরী মূলকগুলো ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এরা হচ্ছে কার্যকরী মূলক সমানতা দেখাচ্ছে।
কিন্তু অবস্থান সমানুতে কার্যকরী মূলকগুলো একই হবে, তবে কার্যকরী মূলকগুলোর অবস্থানটা ভিন্ন হবে। যেমন এখানেও ওএস, এখানেও ওএস, এটা দুইটা কিন্তু কার্যকরী মূলক একই, তবে অবস্থানটা ভিন্ন। একটার ক্ষেত্রে এটা হচ্ছে 1 নম্বর কার্বনে, এটা হচ্ছে 2 নম্বর কার্বনে। এই ক্ষেত্রে কার্যকরী মূলকটা হচ্ছে দ্বিবন্ধন, এখানেও দ্বিবন্ধন কার্যকরী মূলক, এখানেও দ্বিবন্ধন কার্যকরী মূলক, তবে এখানে কিন্তু অবস্থানটা কিন্তু ভিন্ন। তাহলে এই হচ্ছে মূলত অবস্থান সমানুতা এবং কার্যকরী মূলক সমানুতার মধ্যে পার্থক্য। এখানে কিন্তু আবার বলা যাবে না যে এই 4টা যৌগই হচ্ছে অবস্থান সমানুতা। মূলত 1 এবং 2 পরস্পর অবস্থান সমানু এবং 3 এবং 4 পরস্পর অবস্থান সমানু। আচ্ছা, তো এবার যদি আমরা মেটামরিজমের কথা বলি, মেটামরিজমের সংখ্যাটা হচ্ছে এরকম যে যেসব যৌগের আণবিক সংকেত একই, এই গাঠনিক সমাণুগুলোর ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কিন্তু আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেতটা ভিন্ন হবে। এবং সেই গাঠনিক সংকেতে দেখা যাচ্ছে যে কার্যকরী মূলকের উভয় পার্শ্বে কার্বন সংখ্যার পার্থক্যের কারণে যে সমাণু সৃষ্টি হয় সেগুলোকে পরস্পরের মেটামার বলা হয়। তাহলে এখানে মূল কথাটা হচ্ছে যে কার্যকরী মূলকের উভয় পার্শ্বে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে কার্যকরী মূলকের উভয় পার্শ্বে কার্বন সংখ্যার ভিন্নতা থাকতে হবে, কার্বন সংখ্যার পার্থক্য থাকতে হবে, তাহলে কিন্তু যে সমাণু সৃষ্টি হবে সেটাকে মূলত বলা হচ্ছে যে পরস্পরের মেটামার বলা হচ্ছে। আর এই ঘটনাটাকে মূলত বলা হচ্ছে মেটামারিজম। তাহলে এইটা যেমন দেখো একটা যৌগ, এই যৌগটা একটা হচ্ছে কিটোন জাতীয় যৌগ, এটাও কিন্তু একটা কিটোন জাতীয় যৌগ। এখানে যতটা কার্বন আছে এখানে কিন্তু ততটা কিন্তু কার্বন আছে, অর্থাৎ এখানে কার্বন আছে তোমার 4টা কার্বন আছে, 8টা হাইড্রোজেন আছে, 1টা অক্সিজেন আছে, এখানে কিন্তু তাই আছে। তবে আমরা যদি এই যৌগ দুটো যদি দেখি তাহলে একটা বিষয় খেয়াল করতে পারবো, সেটা হচ্ছে যে এখানে এই কার্যকরী মূলক কার্বনিল মূলকের এপাশে আছে 1টা কার্বন, এপাশে আছে 3টা কার্বন, কিন্তু এই যৌগটার ক্ষেত্রে এপাশে আছে 2টা কার্বন, এপাশে আছে 2টা কার্বন। তাহলে এই যৌগ দুটো যদি এখন আমরা কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে আমরা দেখতে পারবো যে এর ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আছে এখানে 1টা কার্বন, এখানে আছে 2টা কার্বন, আর এপাশে আছে 3টা কার্বন, এপাশে আছে 2টা কার্বন। তার মানে যে কার্যকরী মূলকের উভয় পার্শ্বে কার্বন সংখ্যা ভিন্নতা হওয়ার কারণে কিন্তু এই যৌগ দুইটা পরস্পর থেকে আলাদা হচ্ছে। একটা যৌগ না, 2টা যৌগের মধ্যে কিন্তু সবসময় সমাণু তুলনা করতে হবে। একটা যৌগ দিয়ে কখনো সমাণু হবে না, একটা যৌগ হলে সেটা তো একটাই যৌগ, সমান অণু, মানে একটার সাথে আরেকটাকে তুলনা করা হচ্ছে যে দুইটাতে একই রকম থাকতেছে, তাহলে আমরা এই দুইটার মধ্যে তুলনা করব। মনে হতে পারে যে এই কার্যকরী মূলকের এপাশেও তো 2 কার্বন, এপাশেও 2 কার্বন, তাহলে এটা আবার মেটামার হয় কিভাবে? আসলে সেটা না, একই যৌগ না, যৌগ একটা যৌগকে আরেকটা যৌগের সাথে তুলনা করতে হবে। তাহলে আমরা যদি এই যৌগটাকে এই যৌগের সাথে তুলনা করি, তাহলে আমরা দেখব যে এই যৌগটার ক্ষেত্রে কার্যকরী মূলকের এপাশে আছে যে যতগুলো কার্বন আছে এখানে ততগুলো কার্বন নাই, তার চেয়ে বেশি আছে। আর এটার ক্ষেত্রে এই পাশে যতগুলো কার্বন আছে এখানে কিন্তু ততগুলো কার্বন নাই। তো এই জন্য এই দুইটাকে পরস্পরের মেটামার বলা হচ্ছে। আর মেটামার হওয়ার কারণে এরা যে ধর্মের পার্থক্য দেখাচ্ছে সেটাকে বলা হচ্ছে মেটামারিজম। যেমন দেখো প্রথম যৌগটা কিন্তু ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দিবে, সরি তোমার হ্যালোফর্ম বিক্রিয়া দেবে, কিন্তু দ্বিতীয় যৌগটা কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দেবে না। তার মানে এখানে রাসায়নিক ধর্মের একটা পার্থক্য দেখা যাচ্ছে। একই আণবিক সংকেত কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এই যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে, অথচ এই যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে না। তাহলে এই জন্য এই যৌগ দুটিকে পরস্পরের মেটামার বলা হচ্ছে। কারণটা হচ্ছে এদের কার্যকরী মূলকের উভয় পার্শ্বে কার্বন সংখ্যা উভয় যৌগের একই রকম নয়। আচ্ছা, এখন স্যার বলো। এখানে হচ্ছে মেটামারিজমে কি এই যে কার্যকরী মূলক দুই যৌগেতে কি একই কার্যকরী মূলক কি থাকতে হবে? হ্যাঁ, একই কার্যকরী মূলক থাকতে হবে, ঠিক আছে। কারণ একই কার্যকরী মূলক না থাকলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে এদের আণবিক সংকেতটা একই হবে না, ঠিক আছে। যেমন মনে করো যে এইখানে মনে করো যে কার্বনিল মূলকটা মাঝখানে আছে, এখন কার্বনিল মূলকের সাধারণ সংকেত যা হবে তোমার বিউটিন 4 কার্বন বিশিষ্ট, বা এখানে কয় কার্বন আছে, মনে করো যে 5 কার্বন আছে, মনে করো পেন্টিন যদি আমরা বিবেচনা করি, পেন্টিনের ক্ষেত্রেও কিন্তু মেটামার পাওয়া যাবে। পেন্টিনের ক্ষেত্রে মনে করো যে যেখানে দ্বিবন্ধনটা আছে তার একদিকে যদি 2টা কার্বন আর একদিকে যদি 3টা কার্বন থাকে, আর একটা পেন্টিন যদি এটা মনে করো পেন্টিন 2, আর একটা যদি এরকম পেন্টিন 1, এক পাশে 1টা কার্বন আর এক পাশে হচ্ছে 4টা কার্বন দ্বিবন্ধনের, তখন কিন্তু ওই দুটো পরস্পর মেটামার হবে, কিন্তু কার্যকরী মূলক কিন্তু একই থাকলো, ওখানেও দ্বিবন্ধন এখানেও দ্বিবন্ধন, ঠিক আছে। কিন্তু এদের মধ্যে যেটা হবে যে এই কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যাগুলো ভিন্ন হবে। বিষয়টা বুঝে গেছে? জি স্যার। স্যার আচ্ছা, মেটামার শব্দে কি আলাদা কোনো অর্থ আছে? মেটামার হচ্ছে আসলে, মার মানে হচ্ছে যৌগ, ঠিক আছে। মার মানে হচ্ছে যৌগ, আর মেটামার মানে হচ্ছে মূলত এরকম যৌগ যে একটা পরিবর্তনশীল অবস্থা আর কি। মেটামার আসলে কেমিস্ট্রিতে মেটামরফিজম ঘটনাটাকে এরকম ভাবে ব্যাখ্যা করা যায়, যেমন মনে করো যদি বলা মেটাস্টেবল, মেটাস্টেবলটা কি জিনিস, মেটাস্টেবল হচ্ছে এরকম জিনিস যে
মনে করো যে একজন একটা চেয়ারে বসে আছে, তুমি দাঁড়াই আছো, তুমি মনে মনে চাচ্ছ যে ওই লোকটা যদি উঠে যায় তাহলে আমি ওই চেয়ারটাতে বসবো, কারণ তুমি দাঁড়ানো অবস্থায় অস্থিতিশীল মানে বেশি শক্তি নিয়ে আসো, মানে তোমার স্থিতিশীলতা কম, যদি একটু বসো তাহলে ভালো লাগবে। এই জন্য তুমি সর্বদাই কি করতেছো, দাঁড়ানো থেকে খালি আশা করতেছো যে কখন ওই লোকটা উঠবে আর আমি বসবো। তা এই যে তোমার যে অস্থিতিশীল একটা অবস্থা, তুমি দাঁড়ানো থেকে যে বসতে যাইতে চাচ্ছ, একটা কেমন যেন টেন্ডেন্সি কাজ করতেছে স্থিতিশীলতার দিকে যাওয়ার জন্য, এই অবস্থাটাকে মূলত কেমিস্ট্রি মূলত মেটা বলে। ঠিক আছে। আর মার মানে হচ্ছে যৌগ, যেমন আইসো মানে হচ্ছে একই, মার মানে হচ্ছে যৌগ, একই যৌগ, আইসোমার একই যৌগ। আর মেটামার মানে একটা হচ্ছে পরিবর্তনশীল যৌগ, যে যৌগটাতে একই রকম সবকিছুই আছে, শুধু একটু পার্থক্য হচ্ছে যে কার্যকরী মূলকের উভয় পাশে সমান জিনিসটা থাকছে না। ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আমরা যদি টটোমারিজমের কথা যদি চিন্তা করি, টটোমারিজম খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্রায় প্রায় এই সংজ্ঞাটা আসে 1 মার্কসের জন্য, যে টটোমারিজম কাকে বলে। টটোমারিজম সংজ্ঞাটাও একটু অবশ্য একটু বুঝার মতো। তো দেখো, টটোমারিজমের সংজ্ঞায় বলা হচ্ছে যে টটোমারিজম হচ্ছে একটা গতিশীল সমানুতা। গতিশীল মানে বলতেছে যে, যেমন মনে করো যে এটা সতত পরিবর্তনশীল, একদিকে যাচ্ছে আবার আরেকদিকে আসতেছে, একদিকে যাচ্ছে আর একদিকে আসতেছে, এরকম একটা অবস্থা। টটোমারিজম হলো একটা গতিশীল সমানুতা, যেখানে এক জাতীয় কার্যকরী মূলক স্বতঃস্ফূর্তভাবে, এই কথাটা বলতে হবে যে এক জাতীয় কার্যকরীমূলক আপনা আপনি ভিন্ন আরেক জাতীয় কার্যকরীমূলকে পরিণত হয় এবং উভয় যৌগের মধ্যে একটা সাম্যাবস্থা বিরাজ করে, তখন এই যৌগগুলোকে মূলত বলা হচ্ছে টটোমার বলা হয়। আর এই যৌগগুলো যেহেতু কার্যকরীমূলকগুলো ভিন্ন হয়, কাজে কাজে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো ভিন্ন হবে, এই জন্য এদেরকে তখন বলা হচ্ছে টটোমারিজম। যেমন আলফা হাইড্রোজেন সম্বলিত যে কার্বনাইল যৌগগুলো থাকে, সেগুলোর আন্তঃরূপান্তরের ফলে ইনল গঠনের প্রবণতা একটা হচ্ছে টটোমারিজম। আমি একটা বড় একটা উদাহরণ দিয়ে দেখাই। এইখানে একটা উদাহরণ দেখো, এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রোপানন, CH3CO CH3, এটা হচ্ছে প্রোপানন। এখানে অবশ্যই কার্যকরী মূলকটা হচ্ছে সিও মূলক। তা এই প্রোপানন এইরকম যদি অবস্থায় থাকে, এইটা যদি কার্যকরী মূলক হয়, কার্যকরী মূলকের সাথেই যে কার্বনটা থাকবে সেই কার্বনটাকে বলা হচ্ছে আলফা কার্বন। আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনটা থাকবে সেটাকে বলা হচ্ছে আলফা হাইড্রোজেন। সেই হিসেবে এটা একটা আলফা কার্বন, এটাও একটা আলফা কার্বন। সেই সূত্রে আমরা বলতে পারি এখানকার হাইড্রোজেন তিনটাও আলফা হাইড্রোজেন, এখানকার হাইড্রোজেন তিনটা আলফা হাইড্রোজেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে কিটোনটা যে আছে বা প্রোপাননটা যে আছে, প্রোপাননটা করে কি এই সব সময় এইরকম প্রোপানন অবস্থায় থাকতে চায় না, সেটার কিছু পরিমাণ হয় কি এইরকম প্রোপিন টুঅলে পরিণত হয়। সেটা কিভাবে পরিণত হয়, এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এই কার্বন অক্সিজেনের দ্বিবন্ধনের ইলেকট্রন যখন অক্সিজেন টেনে নেয়, অক্সিজেন হয়ে যায় মাইনাস, কার্বনটা হয়ে যায় প্লাস। কার্বনটা যখন প্লাস হয় তখন এই কার্বন হাইড্রোজেন বন্ধন থেকে ইলেকট্রন এই প্লাসের দিকে আসলে এখানে একটা দ্বিবন্ধন হয়, আর হাইড্রোজেনটা হয়ে যায় তখন প্লাস। এই প্লাস হাইড্রোজেনটা অক্সিজেন মাইনাসের সাথে যুক্ত হলে হয়ে যায় OH, আর মাঝখানে একটা দ্বিবন্ধন হয়। এখানে দেখো, এখানে একটা দ্বিবন্ধন আছে মানে একটা ইন আছে, আর এখানে একটা OH আছে মানে একটা অল আছে, তাই এই যৌগটা বলা হচ্ছে ইনল। এটা হচ্ছে কিটো ফর্ম, আর এটা হচ্ছে এনল বা ইনল ফর্ম। তাহলে এখানে যে কার্যকরী মূলক হচ্ছে কার্বনিল মূলক, এখানে কিন্তু কার্যকরী মূলক কিন্তু কার্বনিল মূলক নয়, এখানে একটা দ্বিবন্ধন আছে, একটা কার্যকরী মূলক, আবার একটা ওএস কার্যকরী মূলক আছে। তা এই জন্য বলা হচ্ছে যে টটোমারিজম হচ্ছে একটা গতিশীল সমানতা, এটা কিন্তু কখনোই এইরকম স্থির থাকবে না বা এই অবস্থায় স্থির থাকবে না, অর্থাৎ কিটো অবস্থায় স্থির থাকবে না, এনল অবস্থায় স্থির থাকবে না। কিটো আপনা আপনি কিছু এনলে পরিণত হবে, কিছু এনল আবার আপনা আপনি আবার কিটোতে পরিণত হবে, এবং এই ঘটনাটা চলতেই থাকবে। চলতেই থাকবে যখন, তখন একটা অবস্থায় সাম্যাবস্থা একটা সৃষ্টি হবে। এই জন্য কিন্তু একটা এখানে উভমুখী একটা তীর চিহ্ন দেওয়া হয়েছে। এই কথাটাই বলা হচ্ছে যে টটোমারিজম হচ্ছে একটা গতিশীল সমানুতা, যেখানে এক জাতীয় কার্যকারীমূলক স্বতঃস্ফূর্তভাবে আপনা আপনি কোন রকমের শক্তি প্রয়োগ ছাড়াই আপনা আপনি কি হবে, অন্য আরেক জাতীয় কার্যকরীমূলকে পরিণত হবে, এবং উভয় যৌগের মধ্যে একটা সাম্যাবস্থা বিরাজ করবে। তখন এই যৌগ দুইটাকে পরস্পর টটোমার বলা হবে। আর টটোমার গুলোর কারণে, এই ঘটনার কারণে যে তাদের ধর্মের পরিবর্তন হচ্ছে, সেইটাকে মূলত বলা হচ্ছে টটোমারিজম। তা মূলত দেখা যাচ্ছে যে যে সকল কার্বনাইল যৌগে আলফা হাইড্রোজেন থাকে, যে সকল কার্বনাইল যৌগে আলফা হাইড্রোজেন থাকে, সেই মানে আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। হাইড্রোজেন থাকে, তাদের আন্তঃরূপান্তর মানে নিজেদের মধ্যে পরিবর্তনের কারণে ইনল গঠন হয়। এই কার্বনাইল যৌগ মানে কিটো যৌগ থেকে ইনল গঠিত হয়। এই ঘটনাটা হচ্ছে একটা টটোমারিজমের একটা সুন্দর একটা প্রকৃষ্ট উদাহরণ। আরো অবশ্য কিছু যৌগ আছে যেগুলো টটোমারিজম প্রদর্শন করে, তার কিছু আমি উদাহরণ এখানে একটা দিচ্ছি, যেমনটা একটু দেখো। এছাড়াও যে সকল যৌগে টটোমারিজম দেখা যায় সেগুলো হচ্ছে যে যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে আবদ্ধ অধিক তড়িৎ পরমাণু, যেমন কার্বনাইল মূলক, তারপর সায়ানাইড মূলক বা নাইট্রেল মূলক,
এই জাতীয় মূলকগুলো থাকে সেইখানে কিন্তু এই টটোমার্জিয়াম ঘটনাটা ঘটতে পারে। তো আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে টটোমার্জিয়াম হচ্ছে একটা গতিশীল সমানুতা, যেখানে এক জাতীয় কার্যকরী মূলক আপনা আপনি স্বতঃস্ফূর্তভাবে অন্য আর এক জাতীয় কার্যকরী মূলকে পরিণত হয় এবং উভয় জাতীয় যৌগের মধ্যে একটা সাম্যাবস্থা বিরাজ করে। এটাই হচ্ছে টটোমারিজম। টটোমারিজমের সংজ্ঞাটা কি বুঝে গেল? জি স্যার, এখানে কি সবসময় কিটো থেকে ইনলই হবে? হ্যাঁ, কিটো থেকে সবসময় ইনল হবে। কিটো থেকে ইনল হওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নাই। ঠিক আছে? কারণটা হচ্ছে যখন এই কিটো থাকে, এখানকার আলফা হাইড্রোজেনটা মূলত এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ওএইচ তৈরি করে, আর এই দ্বিবন্ধনটা শিফট করে এই দুই কার্বনের মাঝে হয়, যার ফলে কিটো থেকে সবসময় দেখা যায় যে ইনল পাওয়া যায়। হ্যাঁ, কিটো থাকলে সবসময় ইনল হবে। এখানে কি আর অন্য কোনো কার্যকরী মূলক থাকবে না, কিটো ইনল বাদে আরো অন্য কোনো? কিটো থাকলে সেটা সবসময় ইনলে পরিণত হবে। ঠিক আছে? যেমন সায়ানাইড থাকলে নাইট্রাইল, সায়ানাইড থাকলে তোমার আইসোসায়ানাইডে পরিণত হতে পারে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। যেমন কিটো থাকলে ইনলে পরিণত হবে, সায়ানাইড থাকলে আইসোসায়ানাইডে পরিণত হতে পারে, তারপর তোমার এই নাইট্রিল থাকলে তোমার নাইট্রোতে পরিণত হতে পারে। ঠিক আছে? তবে কথা হচ্ছে যে এই কিটো যে কার্যকরী মূলক, অ্যালকোহলের কার্যকরী মূলক তো অবশ্যই এক না, সেটা আমরা দেখেই বুঝতে পারছি। অনুরূপে সায়ানাইড যে কার্যকরী মূলক হবে, আইসোসায়ানাইড সেই জাতীয় কার্যকরী মূলক না, তাদের ধর্ম ভিন্ন হবে, তবে উভয় যৌগের মধ্যে একটা সাম্যাবস্থা থাকবে। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখি। সচরাচর আমার অভিজ্ঞতা থেকে যেটা বলে যে প্রায় স্টুডেন্টরা জিজ্ঞেস করে যে স্যার, এই যে আণবিক সংকেতগুলো যে দেওয়া থাকে, আণবিক সংকেত দেওয়া থাকলে কোন আণবিক সংকেতের কয়টা সমাণু হবে সেটা কিভাবে বুঝবো? এই প্রশ্নটা প্রায় সব স্টুডেন্টই করে থাকে, যে তারা একটা এমন একটা শর্টকাট একটা ছোট্ট একটা উপায় চায়, যে উপায় প্রয়োগ করে তারা একটা আণবিক সংকেত দেখলেই বলতে পারবে যে এই আণবিক সংকেতের কয়টা সমাণু হবে। কারণ প্রায় প্রশ্নটা এইভাবে আসে যে এই আণবিক সংকেত বিশিষ্ট যৌগটা সম্ভাব্য সমাণু সংখ্যা কয়টি, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে অবশ্য আসে। তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সারটা হচ্ছে, আমি অনেক এই বিষয়টা নিয়ে চিন্তা করে যেটা দেখছি সেটা হচ্ছে যে আসলে এমন কোনো সাধারণ পদ্ধতি বা শর্টকাট কোনো সূত্র বা রুল দেওয়া সম্ভব হয়নি যার দ্বারা বলা যায় যে এই আণবিক সংকেতের কতটা সম্ভাব্য সমাণু হবে। কারণটা হচ্ছে যে কার্বন সংখ্যা যখন বৃদ্ধি পেতে থাকে তখন সমাণুগুলো এলোমেলোভাবে, মানে কার্বন শিকলটা এলোমেলোভাবে যুক্ত হয়ে বিভিন্ন রকমের সমাণু তৈরি করতে পারে। তো ছোট্ট একটা আগে উদাহরণ দিয়ে শুরু করি। যেমন এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ, এই চার্ট থেকে দেখা যাচ্ছে যে যখন কার্বন, এটা হচ্ছে একটা অ্যালকেনের সমাণু সংখ্যাগুলো দেখানো হচ্ছে, যে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন যেমন হচ্ছে তোমার বিউটেনের সমাণু হচ্ছে মাত্র 2টা, পেন্টেনের 3টা, হেক্সেনের 5টা, হেপ্টেনের 9টা, অক্টেনের 18টা, ননেনের 35টা, ডেকেনের হচ্ছে 75টা। এরপর কার্বন সংখ্যা 10 থেকে যখন 20-এ আসে তখন প্রায় 3,66,000 সমাণু পাওয়া যায়। 20 থেকে যখন 30-এ আসে তখন প্রায় কত, অনেকগুলো, এতগুলো সংখ্যাই বলতে পারছি না। এই মনে করো যে 411,18,46,763। আর কার্বন সংখ্যা যখন 40 হয় তখন সমাণু সংখ্যা হয় বিশাল বড় একটা বিষয়। এবং এমন কোনো একটা জেনারেল রুল, মানে সাধারণ কোনো ফর্মুলা দেওয়া সম্ভব না যে ফর্মুলাতে মান বসাই দিলেই বলা যায় যে এই সমাণু সংখ্যা কত। তবে প্রথম দিককার যে সমাণুগুলো আছে তাদের সংখ্যাটা একটা সমাণু, তোমার একটা সূত্রের সাহায্যে দেখানো যায়, সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। এইটা একটু দেখো। যেমন সমাণু সংখ্যা নির্ণয়ের একটা ছোট্ট একটা কৌশল হচ্ছে এরকম, যে অ্যালকেন সমূহের ক্ষেত্রে C1 থেকে C7 পর্যন্ত যদি কার্বন সংখ্যা হয়, মানে মিথেন থেকে যদি হেপ্টেন পর্যন্ত কার্বন সংখ্যা থাকে, তাহলে এই 2n-4+1 এইখানে বসাই দিলে মান যতটা হয় তার সমাণু সংখ্যা তত হয়। তবে একটা শর্ত আছে। শর্ত হচ্ছে যে এইখানে n-4 এই মানটা নেগেটিভ হইতে পারবে না। যদি n-4 যদি নেগেটিভ হয় তাহলে এই মানটা গ্রহণ করা যাবে না। ঠিক আছে? তাহলে এখন আমরা কি বলতে পারি? আমরা যদি বলি যে n এর মান যদি মনে করো যে 1 হয়, তাহলে অর্থাৎ মিথেনের ক্ষেত্রে n এর মান তো অবশ্যই 1, কার্বন সংখ্যা 1, তাহলে এখানে 1 মানে হচ্ছে -3, তার মানে 1 মান গ্রহণযোগ্য না। এবার তাহলে 2 মানও গ্রহণযোগ্য না, 3 মানও গ্রহণযোগ্য না, কারণ 3 - 4 হলে -1 হয়। তাহলে গ্রহণযোগ্য হচ্ছে 4 থেকে, তার মানে হচ্ছে C4 থেকে গ্রহণযোগ্য। তাহলে যদি n এর মান যদি এখন 4 বসিয়ে দেই, তাহলে 4 - 4 মানে হচ্ছে 0, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, কারণ যে কোনো জিনিসের উপর একটা 0 পাওয়ার থাকলে তার মানটা হয়ে যায় 1। তাহলে 1 + 1 মানে হচ্ছে 2, অর্থাৎ n এর মান যখন 4 হয় মানে C4 অর্থাৎ বিউটেন হয়, তখন কিন্তু দেখা যাচ্ছে যে সমাণু সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 + 1 মানে হচ্ছে 2, মানে হচ্ছে 2টা। এখন n এর মান যদি 5 হয়, তাহলে 5 - 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 + 1, তার মানে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 + 1
করলে হচ্ছে 3, মোট হচ্ছে 3, তাই C5 হচ্ছে 3। 2 টু দি পাওয়ার n এর মান যদি মনে করো যে 3 বসিয়ে 3 তো বসানো যাবেই না, মানে 6 বসিয়ে দেই, তাহলে 6 - 4 মানে হচ্ছে 2, তাহলে 2 দুগুণ 4 আর 1 5। n এর মান যদি এখন যদি মনে করো 7 বসাই দেই, তাহলে 7 - 4 মানে 3, তাহলে 2 এর উপর 3 পাওয়া দিলে হচ্ছে 8 আর 1 হচ্ছে 9। এইভাবে দেখা যাচ্ছে n এর মান যখন 7 হচ্ছে, তাহলে 7 - 4 মানে 3, 8 + 1 মানে 9, মানে C7 হইলে সমর সংখ্যা হয় 9। এইটুক সংখ্যা দিয়ে কিন্তু C1 থেকে C7 পর্যন্ত ব্যাখ্যা করা যায়, সেটা ঠিক আছে। এরপর যদি C8 করতে চাই তাহলে আবার আরেকটু কাজ করতে হয়। তখন হয় কি, এখানে আবার একের জায়গায় মানটা তখন 2 করে দিতে হয়, 2n - 4 প্লাস হচ্ছে 2 করতে হয়। তার মানে হচ্ছে যে n এর মান যদি 8 হয়, মানে যদি আমরা অক্টেনের কথা বিবেচনা করি, তাহলে হচ্ছে 8 - 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 প্লাস হচ্ছে 2 মানে হচ্ছে 18। একইভাবে যদি এখন আবার C9 হয়, তখন আবার কি হচ্ছে, এখানে আবার একের জায়গায় আবার 3 করে দিতে হচ্ছে। একের জায়গায় যদি আমি 3 করে দেই, তাহলে এখানে হচ্ছে 9 - 4 মানে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32 প্লাস হচ্ছে 3 মানে হচ্ছে 32 আর 3 হচ্ছে তোমার 32 35। তাহলে হচ্ছে 35। হ্যাঁ, C9 হলে হচ্ছে 35, তাহলে C9 হলে কিন্তু 35 হচ্ছে। তো C10 হলে আবার কি হচ্ছে, 2 টু দি পাওয়ার -4 + 1 এই পর্যন্ত হচ্ছে, সাথে প্লাস আবার n করে নিতে হচ্ছে। তার মানে হচ্ছে যে n এর মান যখন 10 হয়, 10 - 4 মানে হচ্ছে 6, 2 6 মানে হচ্ছে 64, আর একে হচ্ছে 65, আর n এর মান হচ্ছে 10, 65 আর 10 65 আর 10 হচ্ছে 75, তার মানে C10 থেকে হচ্ছে 75। এখন কথা হচ্ছে যে C8 এর জন্য একরকম সূত্র, C9 এর জন্য আরেক রকম, C10 এর জন্য একরকম। তো এগুলো মনে রাখার চেয়ে তো এদের সংখ্যাগুলোই মনে রাখা সহজ, তাই না? তো এই জন্য বলি যেটা, সেটা হচ্ছে এরপরে যখন এটা কিন্তু এই আলাদা আলাদা এই সূত্র মনে রাখার চেয়ে তো সংখ্যা মনে রাখাই তাহলে সহজ হচ্ছে, যদি মনে রাখতেই হয়। এই জন্য বলা হচ্ছে যে আসলে একটা আণবিক সংকেত থেকে সম্ভাব্য কয়টা সমাণু হবে সেটা যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে, তাহলে এমন কোনো সাধারণ সূত্র প্রয়োগ করা সম্ভব না যার দ্বারা ব্যাখ্যা করা যায়। তবে আরেকটা দেখো যে গাঠনিক সময় লেখার একটা কৌশল আছে, আমি তোমাদের এটার জন্য আলাদা একটা লেকচার একটা দেব। এটা মূলত বইয়ের কোনো পড়া হবে না, এটা পুরোটা একটা ট্রিক্স এর একটা কৌশল, একটা ক্লাস থাকবে। তো তখন আমি দেখাবো যে এগুলো কিভাবে লিখতে হয়, কারণ এটা লিখতে হবে তো, আর আমার লেখার যন্ত্রটা এখন আমি পাই নাই। এটা 7 নভেম্বর থেকে 11 নভেম্বরের মধ্যে পাবো, এই কথা বলছে আর কি দারাজ। তো ওইটা পাইলে আমি যখন লিখতে পারবো বোর্ডে বা এখানে যখন লিখতে পারবো, তখন আমি তোমাদেরকে দেখাবো যে সমান সংখ্যা নির্ণয়ের একটা কৌশল একটা আমি তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এখানে আমরা একটু ট্রিক্স যদি আমরা একটু মনে রাখি, সেটা হচ্ছে কিছু পরামর্শ আছে যে কোনো যোগে যখন আমরা আণবিক সংকেত থেকে গাঠনিক সংকেত লিখবো, তখন সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কার্যকরীমূলক সমানুত্তরটা আগে লিখতে হবে, তারপরে আমরা চেন সমানুত্তর লিখবো, তারপরে আমরা অবস্থান সমানুত্তর লিখবো। কিন্তু যদি কার্যকরীমূলক যদি একটা হয়, তাহলে কার্যকরীমূলক কার্যকরীমূলক যদি একটি হয় কিংবা কার্যকরীমূলক যদি না থাকে, তাহলে চেন সমানুত্তর থেকে শুরু করা যায়, অর্থাৎ প্রথম অবস্থায় কার্যকরীমূলক থেকে সমানুত্তর শুরু করার এটার কোনো প্রয়োজন হয় না। তো এগুলো আমি তোমাদের আরো ডিটেলস কিভাবে নির্ণয় করা যায় সে বিষয়টা দেখাবো, তোমরাও একটু বাসায় একটু প্র্যাকটিস করবা, তাহলে সুবিধা হবে। আজকে আরো কিছু পড়া আছে, তাই আর একটু পিছনে যাই। আরেকটা তোমার পরামর্শ হচ্ছে দ্বিবন্ধন অথবা যদি চাকরির যোগ্য হয়, তাহলে ওই যোগ্য তোমার সিস্ট্রান্স মানে তোমার গাঠনিক সমান্তর পাশাপাশি স্থানিক সমান্তর যেটা বলছিলাম সেটা দেখাবে। এটা আলাদা একটা ক্লাস একটা আছে, সেটাতে বিস্তারিত বলবো। তো এই পরামর্শগুলো মানলে কিন্তু খুব সহজেই সমর সংখ্যা নির্ণয় করা যায়। কিন্তু আবারও বলছি যে এমন কোনো সাধারণ সূত্র নাই যার সাহায্যে বলে দেওয়া সম্ভব যে এই আণবিক সংকেত থেকে সম্ভাব্য কয়টা সমাণু হবে। এই জন্য কিছু সমাণুকে প্র্যাকটিস করে সেটা একটু মনে রাখতে হবে যে এইরকম সংকেত হলে কয়টা সমাণু হয়। তো ঠিক আছে, এই পর্যন্তই আজকে।